দর্শক স্বাগত। 7 দিনে মঙ্গলবারের 7 দিনে সাধারণত আমরা নদী, পরিবেশ, প্রাণ প্রকৃতি, পর্যটনের সব নিয়ে কথা বলি। এবং আপনারা জানেন যে সেন্ট মার্টিনে ভ্রমণে কিছু বিধিনিষেধ আসছে এবং আজকেই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে সেন্ট মার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এটা নিষিদ্ধ করা, দ্বীপে রাত্রি যাপন এবং পর্যটকের সংখ্যা নির্ধারণ সহ বেশ কিছু সিদ্ধান্ত তারা নিতে চান এবং এর একটি কর্মপরিকল্পনা আগামী 20 অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে। এবং এর আগে গত রবিবার রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 3 পার্বত্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা না নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। তারা বলছে যে এই অক্টোবর মাসে অর্থাৎ 31 অক্টোবর পর্যন্ত যেন পর্যটকরা এই পার্বত্য 3 জেলায় ঘুরতে না যান। সেখানেও একটি বড় কারণ হচ্ছে নিরাপত্তার সংকট। এবং আমরা জানি যে গত জুন মাসে কোটা সংস্কার বিরোধী আন্দোলন শুরুর পর থেকে যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলো, গণ অভ্যুত্থান হলো, তখন থেকে পর্যটন শিল্পে যে ধরনের একটা ভাটা পড়েছে এখন পর্যন্ত সেটি কাটেনি। এবং আমরা সম্প্রতি অনেকগুলো সংবাদ মাধ্যমে শিরোনাম দেখলাম যে দেশের পর্যটন শিল্পে অশনি সংকেত, সংকটে, এরকম অনেক সংবাদ শিরোনাম আমরা দেখছি। এখন প্রশ্ন হলো যে এই সংকট কিভাবে কাটবে এবং দেশের এখন যে পরিস্থিতি, শীতের মৌসুম আসছে, ফলে এখন যদি এই পরিস্থিতি উত্তরণের উদ্যোগ নেওয়া না হয় তাহলে আগামী মৌসুমে যখন ভরা মৌসুম পর্যটন তখন আসলে কি হবে? এসব প্রশ্নের উত্তর জানতে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি পর্যটন বিচিত্রা সম্পাদক এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলালকে। আপনাকে স্বাগত। এবং স্টুডিওর বাইরে অনলাইনে আমাদের সঙ্গে 3 জন যুক্ত আছেন। ট্যুর অপারেটর জান্নাতুল ফেরদৌস মানু আছেন, ট্যুর বাইটের স্বত্বাধিকারী জুয়েল মুস্তাফিজ আছেন এবং আছেন টুয়াবের ডিরেক্টর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন মোহাম্মদ ইউনুস। আপনাদের 3 জনকে স্বাগত। আমি হেলাল ভাই আপনার কাছে আসার আগে আমি একটু বাইরে থেকে আসি, মানু আপনার কাছ থেকে যাই। জান্নাতুল ফেরদৌস মানু, আপনি সাধারণত নারীদের নিয়ে ট্যুর করেন এবং খুব পপুলার সোশ্যাল মিডিয়ায়ও। আপনি জুন থেকে এখন পর্যন্ত এই যে রাজনৈতিক একটা পট পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গেলাম, এই সময়ে কি কোনো ট্যুর হয়েছে আপনার? শুধু নারী না, আমার তো মূলত সিনিয়র সিটিজেন এবং বাচ্চাদের নিয়ে কাজ। তো আসলে প্রথমেই নিরাপত্তা বিষয়টা যেহেতু আসে এবং যেহেতু নারীরাই থাকে, মাথায় নিতেই হয়, সিনিয়র মানুষরা থাকেন খুব কম। আমি ট্যুর যেগুলি করছি খুব ডে ট্যুর, এখন ড্রাইভার যেহেতু ওনারা অস্থির হয়ে যান, রেগুলার যারা ভ্রমণ করেন তারা আসলে আমার তো নিয়মিত সদস্য, তারা অস্থির হয়ে যান, ঘুরতে চান। তখন যেটা আমি দূরত্বটা, নিরাপত্তার যেহেতু ইস্যু, দূরত্ব কমিয়ে আমি এখন যেটা করেছি ডে ট্যুরে আমি চলে গেছি। হ্যাঁ, দূরের যে খুব রিসেন্ট যদি বলি, অনেকেই যেতে চাচ্ছেন দূরে, কিন্তু প্রথমেই জিজ্ঞেস করেন যে নিরাপত্তা কেমন। নিরাপত্তাটার বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং আমার জায়গা থেকেও আসলে আমি আমার একটা ক্লায়েন্ট এতটুকু নিরাপত্তাহীনতা থাকবে এরকম অবস্থায় তো কখনোই আসলে ভ্রমণ করি না। শুরু থেকে আমি ব্যাপারে অনেক বেশি সেন্সিটিভ। তো যে কারণে আসলে নানা ধরনের দুর্যোগ বলেন, পলিটিক্যাল অবস্থা বলেন, এবং এখন তো বন্ধই, পাহাড়ে আমার অনেকগুলো ট্যুর ছিল, সেগুলো আসলে বন্ধ হয়ে গেছে। তার মানে আপনি বলছেন যে এই সময়ে পর্যটনের মূল সমস্যা নিরাপত্তা, তাই তো? নিরাপত্তার সংকট। অবশ্যই আমি নিরাপত্তা, আমার কাছে নিরাপত্তা একটা বড় ইস্যুস। একটা বলি যে আমি যেহেতু সুন্দরবনে আমাদের ইকো রিসোর্টের সঙ্গে জড়িত আছি, ওই এলাকায় খুব রিসেন্টলি খুব আনওয়ান্টেড কিছু সিচুয়েশন এবং সেটা নিরাপত্তা জনিতই হয়েছে। সেটা কোস্টগার্ড, পুলিশ, ওনারা ভালো বলতে পারবেন। আমাদের আসলে ওখানে কে অথরিটি কে, আমরা আসলে কার? এমনিতেই কিন্তু মংলা একটু বেশ রিমোট, আমরা যেখানে যাই নদী পথে যেতে হয়, এমনিতেই রিমোট জায়গাটা। তো আমি কিন্তু গত 7 বছরে কখনোই আমার নিরাপত্তাহীন লাগে নাই। আমি মেয়েদের কিনে বন জঙ্গলে গেছি, একদম গহীন রেমাকালেঙ্গা বন, আপনি জানেন আমি বনে যাই, পাহাড়ে যাই, আমরা খুব মেয়েরা ঘুরি, গহীন পাহাড়েও আলীকদমের ভিতরে আমরা হাঁটি। কখনোই কিন্তু আমি নিরাপত্তাহীন মনে করিনি নিজেকে। কিন্তু এখন যেটা হয়েছে, আমার কাছে সব বড় চ্যালেঞ্জ নিরাপত্তা মনে হচ্ছে অ্যাজ এ ট্যুর অপারেটর। আচ্ছা, তার মানে এখন গত বছরের সঙ্গে যদি তুলনা করেন, গত বছরের এই সময়ের এবছরের এই সময় অনেক কম হচ্ছে পর্যটন বা মানুষ কম যাচ্ছে? অনেক অনেক অনেক। আমি যেমন এরকম সময় হাওড়তে এবার একেবারে করাই গেল না, বন্যা টন্যা সবকিছু মিলায়। আমি সুন্দরবনে যাই, এরকম সময় পাহাড়ে যাই। গত বছর এরকম সময় আমার ট্যুর অনেক ছিল, অনেক র্যান্ডম, মানে প্রতি সপ্তাহে ট্যুরে গেছি। কিন্তু এবার তো নাই, মানে বেছে বেছে আসলে লোকেশন ধরে কোথায় আসলে যাওয়া যায়। যেহেতু
আমি তো একা না, আমাদের স্টাফ আছে। হ্যাঁ, ধরেন আমি যদি সুন্দরবনের রিসোর্টের কথা চিন্তা করি, সেখানে আমাদের অনেক স্টাফ, 40-এর বেশি, তাদেরকে তো আমাকে বাঁচায় রাখতে হবে। তো কোনো না কোনো ভাবে তো আসলে ফাইন্ড আউট করে মানে একটা ওয়ে বের করতে হয় যে কি করব, আসলে কিভাবে যাব, কাদেরকে নিয়ে যাব। তো এইটা তো মানে সংকট তো বড়রা, হেলাল ভাই সব ভাইয়েরা যারা আছেন বড়রা, তারা, আমি তো আসলে এই সেক্টরে খুবই নতুন ওনাদের তুলনায়। তো ওনারা ভালো, আমি কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আমি খুব হতাশ, মানে আমি খুবই পজিটিভ মানুষ, কিন্তু আমি কিছুদিন হলো খুব হতাশ যে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, একটা প্রাকৃতিক দুর্যোগ গেল, আমরা ঘুরে দাঁড়াবো, আচ্ছা একটা সমস্যা গেল, ঘুরে দাঁড়াবো। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে, সবকিছু মিলে ধরেন আপনি বললেন সেন্ট মার্টিন বন্ধের বা সেন্ট মার্টিন নীতিমালার কথা বলা হচ্ছে, সুন্দরবন নীতিমালার কথা বলা হচ্ছে, এগুলি আসলে ইসিএ এর কথা বলা হচ্ছে। আমরা তো চাই পরিবেশ বাঁচুক, আমরাও চাই সুশৃঙ্খলতা ফিরে আসুক, নইলে তো আমরাও, আমাদের রুটি রুচিত, আমরাও তো টিকতে পারবো না যদি সুন্দরবন না টিকে, যদি সেন্ট মার্টিন না টিকে। কিন্তু অথরিটি কি আসলে কিভাবে এটা হবে? আর আমি জানি না মিটিং যে স্টেক হোল্ডার কথা বলা হচ্ছে, যারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করে, যাদের মূল সমস্যা সাজেকে যে ছেলেপেলেগুলো কাজ করে, আপনারা বিশ্বাস করবেন কি জানি না, আমি যদি সাংবাদিকতা আসলে আপনি দেখি, তো সাংবাদিকতার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ট্যাব যারা যারা ট্যুরিজম করছে, যে খুবই ইয়াং ছেলেপেলেরা, এরা কিন্তু সাংবাদিকতা একটা বড় নেশা। আমি এই নেশার থেকে আমি আসছি, তো আমি জানি। আমার মনে হচ্ছে ভ্রমণের যে মানুষগুলো, এদের আরো বড় নেশা। এরা কিন্তু সবকিছু ফেলে, কিছু কিছু ছেলেপেলে আছে এত ইয়াং, ওরা সব ফেলে সাজেকে সে রিমোট পাহাড়ে গিয়ে পড়ে আছে, ওরা সব ফেলে সুন্দরবনের রিমোটে গিয়ে দিনের পর দিন পড়ে আছে। কেন? শুধু তো ব্যবসা না, ওদের কিন্তু একটা ড্রিম, ওরা কিন্তু এটা 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 শুধু রুটি রুচি না। সো ওরাও কিন্তু খুবই হতাশ। ওদের সাথে আমার কথা হচ্ছিল, বারবার ওদেরকে আসলে ই করার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা ওরা খুবই হতাশ। মানে আমি আজকে সকালে স্ট্যাটাস দিয়ে, আপনার পয়েন্ট খুবই পরিষ্কার মানু। আপনার কাছে আবার আসবো, জুয়েল এবং ইউনুস ভাই আপনাদের কাছে আসবো। আমি একটু স্টুডিওতে ফিরি। হেলাল ভাই, মানুষ কথা থেকে যদি আসি, যে তার কাছে মনে হচ্ছে এই সময় পর্যটনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। এটা কি রাজনৈতিক কারণে, মানে নাকি অন্য কিছু? নিশ্চয়ই আপনি যেটা বলছেন যে পর্যটন শিল্পটা মানুষকে বিনোদন দেয়। একটি হলো মানুষ কেন বেড়াতে যায়, প্রথমত আনন্দের জন্য। তার যদি শঙ্কা থাকে তাহলে সে বেড়াতে যাবে না, এবং ফ্যামিলি নিয়ে যাবে না। কারণ আমরা যারা পর্যটন শিল্পের সেবা দিয়ে থাকে, বিশেষ করে ট্যুর অপারেটর মানুপা বললেন বা অন্য যারা আছে, তাদেরকে তো আমি বলি আনন্দের ফেরিওয়ালা। তারা মানুষকে বেড়াতে নিয়ে যায়, বিভিন্ন গন্তব্যে নিয়ে যায়, এবং যারা যায় তারা কটা দিন ভীষণ আনন্দের মধ্যে থাকে। যেখানে শঙ্কা আছে সেখানে তো কেউ যাবেন না। এবং আমরা এখন এই সময় একটা নিরাপত্তার শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছি। পর্যটন শিল্প, আপনি জানেন যে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর থেকেই আমাদের মৌসুম শুরু হয় এবং মার্চ এপ্রিল পর্যন্ত, যদিও আমাদের অনেকগুলো গন্তব্য আমরা সারা বছরই যেতে পারি। তো সেই সময়টিকে একদমই আসন্ন, আমরা এখন এই মৌসুমের মধ্যেই আছি, কিন্তু সেই তুলনায় আমাদের গন্তব্যগুলোতে মানুষজন যাচ্ছে না। এবং এটির প্রধান কারণই হলো যে আমরা একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন এই জায়গায় এসেছি। তো আশা করছি যে সেই সংখ্যাটা কেটে যাবে, যত দ্রুত কেটে যাবে, এবং কেটে যেতে হবে। কারণটি হলো যে পর্যটন শিল্পটি এখন বাংলাদেশে একদম ছোট একটি শিল্প নয়, এর সাথে জড়িয়ে আছে ঢাকা এবং সারা বাংলাদেশের অগণিত মানুষ এবং তাদের সংখ্যা। আপনি মনে করেন যে প্রান্তিক যে জনগোষ্ঠী, তাদের অর্থনীতির একটা বড় জায়গা হলো পর্যটন শিল্পের মধ্য দিয়ে এখন আসছে কোনো না কোনোভাবে। যিনি রাঙামাটিতে বোট চালাচ্ছে সেও পর্যটন শিল্পে একজন, এবং যিনি নদীর পাড়ে ছোট রেস্টুরেন্ট দিয়ে ভাত বিক্রি করছেন, রেস্টুরেন্ট দিচ্ছে। সে কারণে আমরা বলছি গ্রামীণ অর্থনীতির চাকাটা কিন্তু ঘোরাতে শুরু করেছে বাংলাদেশের পর্যটন। তো সেই বিবেচনায় এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের দেশের অর্থনীতির কথা বিবেচনায়। এবং নিরাপত্তা, আমরা তো সারা বাংলাদেশেরই একটি সুস্থ নিরাপত্তার ফিরে আসুক, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু এই ভরা পর্যটন মৌসুমে যেন আমাদের গন্তব্যগুলো নিরাপদ থাকে, বিশেষ ব্যবস্থা যেন নেওয়া হয়। বিশেষ করে আমাদের কি ব্যবস্থা নেওয়া যাবে সেই বিষয়ে যাব। আমি একটু মাঠে যাই। জুয়েল মুস্তাফিজ আছেন, তিনিও ট্যুর অপারেটর। জুয়েল মুস্তাফিজ, আপনার কি অবস্থা, মানে আপনার এক্সপেরিয়েন্স কি মানুর মতো নাকি একটু ডিফারেন্ট? না, আমরা যদি একদম মানে মোটা দাগে বলি, তাহলে আমার এক্সপেরিয়েন্সও হচ্ছে মানুর মতো। পর্যটনে এই মুহূর্তে সব থেকে যে বড় সমস্যা সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। মানুষ বের হচ্ছেন না ঘর থেকে, বা অনেক ক্ষেত্রে আমরাও সাহস করছি না বা আমরাও বলছি না, কাউকে ইনসিস্ট করছি না। একমাত্র কারণ হচ্ছে নিরাপত্তা।
আপনি দেখেন আজকে পাহাড়ে যেটা হচ্ছে, 3 পার্বত্য জেলা কি কারণে নিরুৎসাহিত করলো, এটি একেবারে একটি ডিপ্লোম্যাটিক ভাষা। ওনারা কাউকে যেতেও মানা করছে না, আবার হচ্ছে আর্মি এসকর্ট দিচ্ছে না, পুলিশ দিচ্ছে না, টুরিস্ট পুলিশ কাজ করছে না, লোকাল গভর্নমেন্ট হেল্প করছে না। আবার তারা এটাও বলছে না যে কেউ যেতে পারবেন না, বা মানে পাহাড় বন্ধ। নিষেধাজ্ঞা দেয়নি, বলেছে তারা অনুরোধ করেছে যেন না যায়। হ্যাঁ, অনুরোধ করেছে। এই অনুরোধের পেছনের গল্পগুলো আসলে আমরা জানি, এই অনুরোধের পেছনের গল্পগুলি কেমন। আপনি যখন হচ্ছে নিউজ চ্যানেলে ছিলেন, তখন হচ্ছে কোন নিউজ যাবে বা যাবে না, অনুরোধের পেছনের গল্পগুলি কেমন আপনি যেমন জানতেন, এখন হচ্ছে আমরাও জানি যে আসলে এই অনুরোধের পেছনের গল্পগুলি কেমন। আমি গতকালকে আমার হচ্ছে রাঙামাটির জেলা প্রশাসনের সঙ্গে কথা হচ্ছিল। রাঙামাটিতে আমাদের এই 11, 12, 13-তে আমাদের ট্যুর ছিল প্রায় 150 জনের, তো আমাদের ক্যান্সেল করতে হয়েছে। ওনাদেরকে এত বললাম যে আমরা আর্মিকে আমরা বলছি আর্মি আমাদের নিরাপত্তা দিবে, কিন্তু জেলা প্রশাসন রাজি না। তাদের কথা হচ্ছে যে ভাই দায়িত্ব কে নেবে, যদি একটা কিছু হয়ে যায় আমার তো চাকরি নিয়ে টানতো। আরে ভাই আপনি আছেন কেন তাহলে? আপনি কেন আছেন? আপনি যদি আপনার লোকাল যারা ব্যবসা করছে তাদেরকে আপনি সাপোর্ট দিতে না পারেন, লোকাল প্রশাসন যদি চালাতে না পারেন, আপনি যদি অসহায় বোধ করেন, সেটিও আমাদেরকে বলেন যে আমরা অসহায়, আমরা পারছি না। হ্যাঁ, আমরা সব ট্যুর অপারেটররা হয়তো পারবেন না, আমি হয়তো পারবো, মানু আপা পারবে, এনুস ভাই পারবেন। আমরা জানি এটা যে আমাদের নিরাপত্তা চাইলে আমরাও নিশ্চিত করতে পারি, কোনো না কোনো ভাবে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমরা তখন সিকিউরিটি নিয়ে যাব বা কিন্তু এটা তো কোনো স্বাভাবিক কথা না যে একটা প্রতিষ্ঠান 100-150 পর্যটক নিয়ে আলাদা আবার স্কট নিয়ে যাবে, এটা তো কোনো স্বাভাবিক কথা না নিশ্চয়ই। কোনো স্বাভাবিক মানে প্রক্রিয়া হতে পারে না এটা। রাইট। আপনি এদিন রাঙামাটিতে 2 গ্রুপের সমস্যাটা হলো, আমি ওইদিন রাঙামাটি, আচ্ছা, আমি একদম খুব সামান্য একটি বিষয়, একটা মিছিল নিয়ে এসে মিছিলটা আবার যাচ্ছে, যাওয়ার সময় কোনো এক দুষ্ট ছেলে বা অতি উৎসাহী ছেলে পেলে একটু ইটাটিটা মারলো, এই 2 গ্রুপে লেগে গেল। দেন হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে স্থানীয় প্রশাসন ঘোষণা করলো 144 ধারা। এবং ওই সময় আমাদের যারা গেস্ট ছিল, আমরা পরদিন হচ্ছে আর্মি এসকর্ট নিয়ে আসতে হয়েছে। সেটিও হচ্ছে লোকাল প্রশাসন আমাদেরকে হেল্প করে নাই, আমরা হচ্ছে আর্মি হেডকোয়ার্টারে যোগাযোগ করে বিকল্প উপায়ে আর্মির এসকর্ট নিয়ে আসতে হয়েছে। তো স্থানীয় প্রশাসন যদি হেল্প না করে ভাই, আমি কিভাবে কাজ করব? মানুয়াপাড়া হচ্ছে সুন্দরবনের কোল ঘেঁষে রিসোর্ট আছে। মানুয়াপাড়া জানে যে সেখানে আসলে নিরাপত্তার কি সমস্যা হয় বা কি হতে পারে। জেলা প্রশাসন থেকে কি কখনো মানুয়াপাড়ার কাছে জানতে চেয়েছে যে ভাই আমরা কি করলে সুবিধা হয়, আপনাদের কি লাগবে, বা আপনারা আমাদেরকে কি হেল্প করতে পারেন? তো এই জিনিসটাই না। আর একটা বিষয় হচ্ছে, আমি যেটা সব থেকে বড় কথা, কাউকে প্রশ্ন করা যায়। এটা আপনি আমার থেকে খুব ভালো জানেন যে আমাদের দেশে আসলে প্রশ্নের কালচারটা নাই। আপনি কাউকে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে মনে হবে যে আপনি তার বিরোধিতা করছেন। মানে আপনি চ্যালেঞ্জ করছেন তাকে, প্রশ্ন করলে আপনি চ্যালেঞ্জ করছেন, আবার প্রশ্ন করবেন, প্রশ্ন করলেই যে আপনি উত্তর পাবেন তারও কোনো নিশ্চয়তা নাই। আগে হয়তো আমাদের এক রকমের ভয় ছিল, এখন আসলে আমাদের 10-12 রকমের ভয়, এর বাইরে আসলে আর কিছু। রাইট। জুয়েল মুস্তাফিজ, অনেক ধন্যবাদ। আপনার অডিও মানে সাউন্ড একটু খারাপ পাচ্ছি, চেষ্টা করবো আর একটু ভালো যদি হয়। আমরা ইউনুস ভাই আপনার কাছে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। হেলাল ভাই আপনার কাছে আসবে, ছোট্ট বিরতির সময় হলো। দর্শক, আজকে আমরা এই সময়ে পর্যটনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি এই সময়ের পর্যটনে চ্যালেঞ্জগুলো কি, এবং বিরতির আগে আমাদের সঙ্গে অতিথি যারা ছিলেন প্রত্যেকেই মোটামুটি বলছেন যে এই সময় পর্যটনের মূল সমস্যাটা হয়েছে নিরাপত্তা। এবং আপনারা জানেন যে সেন্ট মার্টিনে পর্যটকদের যাওয়া সীমিত করা বা নির্ধারিত করে দেয়া, সেখানে
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সেটি নিষিদ্ধ করা সহ অনেকগুলো উদ্যোগ সরকার নিয়েছে এবং আজকেই পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান বলেছেন যে 20 অক্টোবরের মধ্যে তারা একটা কর্মপরিকল্পনা ঠিক করবেন এবং আমরা জানি যে এই সময়ে অর্থাৎ অক্টোবর মাস জুড়ে 3 পার্বত্য জেলা ভ্রমণে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, যদিও তারা নিষেধাজ্ঞা বলেনি, বলেছে যে পর্যটকদের এই সময়ে ভ্রমণ করতে তারা ভ্রমণ না করতে অনুরোধ করেছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পর্যটন বিচিত্রা সম্পাদক মহিউদ্দিন হেলাল, অনলাইনে যুক্ত আছেন ট্যুর অপারেটর জান্নাতুল ফেরদৌস মানু, আছেন জুয়েল মুস্তাফিজ এবং টোয়াবের ডিরেক্টর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন মোহাম্মদ ইউনুস। ইউনুস ভাই, এবার একটু আপনার কাছে আসতে চাই, এই সময়ে পর্যটনের অবস্থা নিয়ে বিরতির আগে দুজনই বলছিলেন মাঠের অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা কেমন? মানে শুধুই কি নিরাপত্তা সংকট নাকি পর্যটন অন্যান্য বছর এই সময় অর্থাৎ আশ্বিন মাসে যেরকম থাকে এখন তাই আছে? যদি আপনাকে বলি, আসলে এই মুহূর্তে পর্যটন একেবারেই হিমাগারে আছে, এটা বলতে হবে। কারণ আপনি আমার পার্বত্য অঞ্চল বন্ধ, সেন্ট মার্টিন বন্ধ, কক্সবাজারের পরিবেশ পরিস্থিতির কারণে যেতে পারছে না। যেটা মানু আপা বললেন, আপনারা হয়তো সবাই জানেন যে কক্সবাজারে যে একজন নারী পর্যটককে যেভাবে হেনস্থা করা হলো, কোন নারী কিন্তু ট্রাভেল করতে কিন্তু এখন হিসাব করছে। তারপরে আপনি সিলেট বলেন না, মোহাম্মদ ইউনুস, আমি একটু জানার জন্য যে কক্সবাজারে যে ঘটনাটা ঘটলো, সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো, এই ঘটনার পরে কক্সবাজারে নারী পর্যটকের সংখ্যা কমেছে, এটি কি বলা যায়? মানে এর কোনো প্রমাণ আছে? আসলে তো পর্যটক তো একেবারেই কক্সবাজারে খুবই কম। আপনি যদি দেখেন, গতকালকেও দেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিক কিন্তু এটা নিয়ে রিপোর্ট করেছে যে দীর্ঘ 2 মাস বা তারও বেশি অধিক সময়ে সর্বোচ্চ পর্যটক ছিল সম্ভবত গতকাল বা তার আগের দিন। তাহলেই বুঝেন যে আমাদের কেন পর্যটক খরায় ভুগছে। এই মুহূর্তে কক্সবাজারের যে পরিবেশ, এই মুহূর্তে কিন্তু যে ছুটি, তাতে কিন্তু সকল হোটেল মোটেল বুকিং থাকার কথা, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের বুকিং কিন্তু অতটা নাই। এবং আপনি দেখেন সুন্দরবন নিয়ে কথা হচ্ছে, সেন্ট মার্টিন যদি না খোলে তাহলে পর্যটক কিন্তু কক্সবাজারে যাবে না। কারণ একটা পর্যটক কিন্তু সেন্ট মার্টিনকে উদ্দেশ্য করে কক্সবাজারে স্টে করে তারপরে সে কক্সবাজার সেন্ট মার্টিন যায়। এখন সেন্ট মার্টিন যদি বন্ধ হয়ে যায় বা মানুষ যদি হয়, তখন সে চিন্তা করবে আমি যাব কি যাব না। ঠিক কক্সবাজারে এমনি অবস্থা, কুয়াকাটায় আপনি একেবারে খালি, সুন্দরবনে আমাদের অপারেটররা কিন্তু হিউজ ডিসকাউন্ট দিয়েও কিন্তু ওইভাবে পর্যটক টানতে পারছে না, শুধুমাত্র নিরাপত্তার সংখ্যার কারণে। মানবতা যেটা বললেন, ওনার যে রিসোর্ট গুলো আছে এই মুহূর্তে সেই রিসোর্ট গুলো কিন্তু ভরপুর থাকার কথা, কিন্তু উনি যেমন সাফার করছেন, আমাদের অন্যান্য অনেক তরুণ উদ্যোক্তা কিন্তু সুন্দরবনে কোলগেছে রিসোর্ট করেছেন, তারা একেবারেই হাউতাস করছেন। কারণ আপনি যদি দেখে থাকেন, পর্যটনের হাওড়ের যে মৌসুম সেটা একেবারেই জিরো পর্যায়ে ছিল, সেখানে আমাদের কোনো অপারেটররা কিন্তু ব্যবসা করতে পারেনি, কারণ সেই সময় দেশের পরিস্থিতি খারাপ ছিল। এখন তো হাওড়ের সিজনটা একেবারেই শেষ পর্যায়ে। এইভাবে যদি আমাদের প্রত্যেকটা সেক্টরই বন্ধ হয়ে যায়, তাহলে আমরা পর্যটকদের নিয়ে যাব কোথায়? যে জন্য আমরা বলছি যে এক কথায় পর্যটন এই মুহূর্তে হিমাগারে মানে হিমশীতল অবস্থায় আছে। এটা থেকে জাগিয়ে তোলার জন্য যে প্রচেষ্টাগুলো দরকার সেগুলো তো নাই, উপরন্ত আমরা পর্যটক যাতে আমার মনে হয় বন্ধ হয়ে যায় সেই প্রচেষ্টার মধ্যে আছি। হেলাল ভাই, তাই কি? মানে না, আমি যারা কথা বললেন অনেক হতাশার কথা বললেন, আমি একটু ভিন্নভাবে ব্যাপারটাকে দেখি। সেটা হলো যে পরিস্থিতি যেটা হয় সেটাকে বিবেচনায় নিয়ে ট্যুর অপারেটররা অনেক সময় কাজ করেন। যেমন মনে করেন হঠাৎ একটা জলোচ্ছ্বাস হলো যেটা আমাদের হাতের বাইরে, তখন আমি নিশ্চয়ই সুন্দরবন নিয়ে যাব না, আমি একটা বিকল্প অবস্থার মধ্যে দিয়ে যাব। এই হতাশার মধ্যে আমি কয়েকটি আশার কথা বলে তারপর আমার মূল আলোচনাটা বলি। গত আমরা এই সেপ্টেম্বরে 19, 20, 21 তারিখে এশিয়ান ট্যুরিজম ফেয়ারটি আয়োজন করেছি। এটা স্লোগান ছিল যে খুলবে পর্যটনের দুয়ার এশিয়ান ট্যুরিজম ফেয়ার। আমরা এই প্রতিকূলতার মধ্যেও 60 জন বিদেশি বাংলাদেশে এসেছেন মেলাটিতে। ট্যুর অপারেটর, তারা ট্যুর অপারেটর, হোটেলিয়ান, তারা মেলাতে এসেছেন এবং আমাদের এখানকার অ্যাম্বাসি, দূতাবাসগুলো অংশগ্রহণ করেছে। প্রচুর বিদেশিরা মেলায় ভিজিট করতে গিয়েছে এবং আমাদের স্থানীয় মানুষজনের উপচে পড়া ভিড় ছিল, তাদের আগ্রহটা আমরা দেখতে পেরেছি। তা গত 3 দিন আগে আমরা চায়না অ্যাম্বাসির প্রায় 43 ইনক্লুডিং দ্য অ্যাম্বাসেডর আমাদের সাথে সোনারগাঁ ভিজিট করতে গিয়েছিল দিনব্যাপী। গতকাল
তাইওয়ানের 6 জন বিদেশি পর্যটক বাংলাদেশে এসেছে আমাদের কোম্পানির মাধ্যমে। তো এই পরিস্থিতির মধ্যেও আমি একটু আশার কথা বলছি এই কারণে যে পর্যটক আসছেন, আপনি যে জায়গাগুলো আমাদের সরকার আগাম সতর্কতা দিচ্ছে, যে জায়গাটায় এই মুহূর্তে যাওয়া আমাদের পর্যটক নিয়ে যাওয়াটা নিরাপদ বোধ করছেন না, এটি যদি ট্যুর অপারেটর এবং সবাই আমরা একটু পজিটিভলি দেখি যে এই জায়গাটিতে না যে অন্য যে জায়গায় যাওয়া যায় সেই জায়গাটাতে আমরা ভ্রমণ করতে পারি। কয়েকটি বড় জায়গা বললেন, সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, পাহাড়। এর বাইরে বাংলাদেশে বড় পর্যটন এরিয়া হচ্ছে সিলেট অঞ্চল, কিন্তু ওনারা তো তাও বললেন যে সিলেটের যে হাওর সেখানেও নাকি এবার ব্যবসা জি আমি ক্ষতির কথা বলছি, তার মধ্য থেকেও আমরা হয়তো এই সমস্যাটা কেটে যাবে, আমি আশা করছি যে দ্রুতই কেটে যাবে। আরেকটি বিষয়, সমস্যা ধরেন প্রশাসনিক সহযোগিতা নিয়ে বা সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো দেশে পর্যটন পরিচালনা করা সম্ভব নয়। আপনি একটি ট্যুরিস্ট গ্রুপ নিয়ে যাবেন, আমার সামনে পিছনে পুলিশ থেকে, এটা তো আর কি ভ্রমণ হয় না। তাহলে কি হওয়া উচিত? হওয়া উচিত ছিল যে স্থানীয় জনগণই টুরিস্টকে প্রোটেক্ট করবে। সে যদি মনে করে, আজকে পাহাড়ের মানুষ যদি মনে করত যে পর্যটক পাহাড়ে আসলে পরে তাদের অ্যাকোমোডেশন, তাদের ফুড, তাদের ঘোরা, এটা স্থানীয় অর্থনীতিকে সাপোর্ট করে, এই জায়গাটা যদি তৈরি করা যেত সমগ্র বাংলাদেশে, তাহলে তো স্থানীয় মানুষজনই এই নিরাপত্তাটা নিশ্চিত করে। এটি সারা বিশ্বে হয়েছে প্র্যাকটিস। আজকে সেই জায়গাটায় কিন্তু আমি পুলিশ বাহিনীর সহযোগিতা বা স্থানীয় প্রশাসন সহযোগিতা নিয়ে পর্যটনকে যদি আমি চালাতে চাই, ওটা সাস্টেনেবল নয়। সহযোগিতার ব্যাপার না, যদি মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার একটা বোধ তৈরি হয়, জি, সে তো পর্যটনে যাবে না। মানে আপনি পুলিশ আর্মি দেন বা না দেন, উনি যদি ভয়ে থাকেন যে আমি এখন সিলেটে গেলে আমার জীবনটা ঝুঁকিপূর্ণ কিনা, উনি যাবেন কেন? যাবেন পুলিশের দরকার। আমি প্রথমেই বলেছি যে এটা তো মানুষ বেড়াতে যে আনন্দের জন্য, তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই বলবো যে দেশের এই পরিস্থিতি আমাদের ক্ষতিগ্রস্ত, যে সবাই যেটা বললেন আমাদের গন্তব্যগুলোতে নিরাপদ না বলে মানুষ যাচ্ছেন না, তার মানে পর্যটক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জায়গাটা খুব অল্প সময়ের মধ্যে কেটে যাবে এরকম আশা ব্যক্ত করছি। একই সাথে আমরা যে জায়গায়, যেমন মানুয়াপা বললেন যে সে বিকল্প একটি খুঁজে নিয়েছে, ডে ট্যুর করছে, আমরা সেই রকমের কিছু বিকল্প জায়গাগুলোতে আমরা চলমান যেন রাখি, আমরা একদম থেমে না যাই, হতাশ না হই। আশাবাদ থেকে আরেকটা বিরতি নিয়ে আসছি একটু পরেই। অনলাইনে যারা আছেন তাদের কাছেও আসবো। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি এই সময়ের পর্যটনের চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পর্যটন বিচিত্রার সম্পাদক এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মুহিউদ্দিন হেলাল। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন 3 জন ট্যুর অপারেটর, জান্নাতুল ফেরদৌস মানু, জুয়েল মুস্তাফিজ এবং মোহাম্মদ ইউনুস। মনোবা, আবার একটু আপনার কাছে যাই। আমরা তো অনেক ধরনের সংকটের কথা বলছি, যে নিরাপত্তাটাকেই ফোকাস করছেন আপনারাও, কিন্তু এখান থেকে তো বের হতে হবে। এবং বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ, এখানে একটা ছোট অংশও যদি নিয়মিত পর্যটক হিসেবে ভ্রমণ করে দেশ, একটা বিরাট অর্থনীতি হয়, তাহলে এখান থেকে বেরোনোর রাস্তাটা কি এখন? বিশেষ করে অন্তর্বর্তী সরকার এক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আমরা জানি, কিন্তু এই পর্যটন খাতে তারা কিভাবে নজরটা দিতে পারে, এখন বিশেষ কি করতে পারে? আমি ওটাই বলছিলাম, যেহেতু হেলাল ভাইরা আছেন, আমার যেটা মনে হয়েছে যে আমাদের আসলে পর্যটন অথরিটিকে সেন্ট্রালি আসলে আমি কার কাছে যাব। আমি কিন্তু শুরু থেকে আমার আগে মনে হতো যে আমার এখানে এসে মনে হয়েছে যে সাংবাদিকতা মনে হয়েছে প্যারেন্টলেস, কিন্তু এখানে আমার এসে মনে হচ্ছে এটা প্যারেন্টলেসও না, এটা একটা এতিম, মানে কি মহা এতিম একটা জায়গা। আমি আসলে, আমাদের অনেক আছে, টোয়াব আছেন, নানা ধরনের সংগঠন, রোয়াস আছেন, অনেক ধরনের জাহাজ মালিক দেশ সংগঠন আছেন, কিন্তু সেন্ট্রালি কি আমার যে ওই যে পাহাড় বন্ধ, আমার যে পাহাড়ের গাইডটা না খেয়ে আছে। গতকাল আমি একজন গাইডের খোঁজ নিচ্ছিলাম, একজন গাইডের ফোন পাইছি যে ওর বাচ্চার খাবার নাই। হ্যাঁ, ওর গাইডশিপে হচ্ছে ওর আয় রোজগার, তাহলে ওর তো পাহাড়ে কোনো রোজগার নাই, তো ওকে আসলে বাঁচায় রাখবে কি? প্রণোদনা দেওয়া হয়তো, এবার সম্ভবত এগুলি কিছুই নাই। এইটা হচ্ছে শুধু আমি জমিন্দ্রের কথা বলছিলাম, যে আমার পাহাড়ের রংছড়ির একজন গাইডের কথা বলছিলাম। আমাদের কিন্তু সবারই একই অবস্থা, মানে আমরা হয়তো যারা সমাজে প্রিভিলেজ, আমরা কোনোভাবে টিকে আছি, কিন্তু আমাদের অধীনে যারা অধীনস্থ, যারা আমাদেরকে আমরা ধরেন যখন একটা গেস্ট গ্রুপ নিয়ে যাই, ওই টাকাতে আসলে চলে। হ্যাঁ, আমরা যারা ট্যুর অপারেটর, তা ওরা তো আসলে
নাই সবকিছু আমার যে ওই মোংলার যে একটা আপনি যেটা বলছিলেন যে একটা নৌকা মাঝিও তো আসলে আমাদের উপর ডিপেন্ডেন্ট, ও আসলে কিভাবে চলবে, ওর প্রণোদনাটা কোথা থেকে আসবে? বা আমাদেরই ছেলে পেলে যারা ইয়াং, যারা তাদের কিছুই না, যারা দুইটা ব্যবসা না, তারা শুধু পর্যটনই করে, যারা আমার পর্যটনে এত টাইম দিতে হয় যে এটা করে শুধু এটাই করতে হয়, তাহলে ওর আসলে ও কিভাবে টিকবে? ওর ওর কালকের দিনটা কিভাবে আসবে? কালকে যে সেটা সূর্য উঠবে, ও আসলে ওর পকেট মানিটা কোথায়? ও তো যা কিছু সে সব ইনভেস্ট করে ফেলছে। এখন কিভাবে তাহলে আমি কোন অথরিটির কাছে যাব? আমার ট্রাভেলের কাছে, কার কাছে যাব আমি? আমাদের অনেক অথরিটি, পর্যটন কর্পোরেশন, পর্যটন মন্ত্রণালয় পর্যন্ত। আমি ফিল করছি যে দিন শেষে আমি আসলে এতি, মানে নোবডি ইজ দেয়ার, মানে আমি আসলে কাকে প্রশ্ন করব? আমি আমি কার কাছে যে উত্তরটা পাবো? আমাকে উত্তর দেওয়ার মতো আসলে কেউ নাই। এটা আমার ফিলিং, আমি জানি না বাকিরা আমার সাথে একমত হবেন কিনা। তার মানে হেলাল ভাই, মানুষ যে পয়েন্ট বললেন যে যারা স্থানীয় পর্যায়ে গাইড বা যারা ছোট ছোট অপারেটর অথবা যারা ছোট ছোট কাজ করেন ডিপেন্ডেন্ট, সেই মানুষগুলো এখন যদি ট্যুর বন্ধ হয়ে যায়, এরা বাঁচবেন কি করে? এবং এই প্রশ্নগুলো মানুষ মতোই বলি যে উনি কাকে করবেন? অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন করেছে। আমি একটু আগেই বলছিলাম যে আমাদের পর্যটন শিল্পের সাথে প্রান্তিক পর্যায়ে যারা সংযুক্ত, এর সংখ্যাটা অনেক বড়, এবং তাদেরকে আপনি মানবপা রাইটলি বলেছেন যে একজন গাইড, একজন নৌকার মাঝি, সেই মানুষগুলোকে যদি একটি ট্যুরিজম নেটের আওতায় আনা হয়, তাহলে দেখা যাবে যে একজন পর্যটক যে টাকা স্পেন্ড করে তার একটা অংশ ওই ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করে। এই যে বোধটি, এই যে পর্যটন শিল্পকে আলাদা একটা শিল্প না ভেবে একটা দেশের অর্থনীতির উন্নয়নে পর্যটন একটি টুল, একটি মাধ্যম, এই হোলিস্টিক ভাবনাটা যদি আমাদের নীতি নির্ধারক, সরকারের যারা পরিকল্পনা করেন, যারা বাজেট অ্যালোকেশন করেন, তাদের মধ্যে এই বোধটি জাগ্রত হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে পর্যটনকে আলাদাভাবে ভাবা যাবে না, পর্যটনকে একটা মাধ্যম হিসেবে ভাবতে হবে এদেশের অর্থনীতি উন্নয়নে। তাহলে পর্যটন শিল্প যেভাবে বেনিফিট হবে, একই সাথে আমাদের দেশের সামগ্রিক অন্যান্য মন্ত্রণালয়েরও দায় আছে এই পর্যটনকে ব্যবহার করা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই হোলিস্টিক একটা অ্যাপ্রোচ দরকার। এবং তারা কোথায় যাবেন এই প্রসঙ্গে যদি বলতে হয়, আমাদের পর্যটন, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের অধীনে আমাদের 6টি সংস্থা আছে, তারা তারা যার যার মতো কাজ করছে। আমরা যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত, ট্যুর অপারেটর এবং অন্যান্য যারা রয়েছেন, তারা মূলত বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং পর্যটন কর্পোরেশন, এদের সাথে বেশি সংশ্লিষ্ট রয়েছে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পর্যটন শিল্প শুধুমাত্র এই মন্ত্রণালয় বা এই সংস্থা দিয়ে পর্যটনকে উন্নয়ন করা সম্ভব নয়। সে কারণে আমরা এর আগেও অনেকবার বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে পর্যটন মন্ত্রণালয় এখন রয়েছে, তার নেতৃত্বে যদি এই শিল্পটাকে অগ্রাধিকার খাত ঘোষণা করা হয় এবং একই সাথে যদি একটি অথরিটি, আমাদের যে সংস্থাগুলো আছে তারা কাজ করছে কিন্তু তাদের পক্ষে অন্যান্য সকল মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা সম্ভব নয়, যার কারণে এই শিল্পটি আসলে সমগ্র বাংলাদেশে আমরা যে কাঙ্ক্ষিত আমাদের সেই অনুযায়ী আমরা পাচ্ছি না। সে কারণে আমাদের এই আপনার মাধ্যমে একটি দাবি থাকবে যে বাংলাদেশে পর্যটন ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি যদি একটি করা সম্ভব হয় এবং সেটি যদি প্রধান উপদেষ্টার নেতৃত্বে এখন ধরেন আপনি অথরিটি করবেন, আপনার তো মন্ত্রণালয় আছে, কর্পোরেশন আছে, অথরিটি করলেই সব চেঞ্জ হয়ে যাবে না। এটা অথরিটিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো আমাদের একটি মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট। পর্যটন শিল্প একটা মন্ত্রণালয়ের পক্ষে শুধু ডেভেলপ করা সম্ভব নয়, কারণ একটি গন্তব্যে যাতায়াত ব্যবস্থা আছে, অন্যান্য উন্নয়ন আছে, সেই জায়গাগুলোকে যদিও আলোচনাটি একটি বিস্তৃতভাবে আমি বলছি, সেই কারণে যেহেতু পর্যটনকে একটা দেশের অর্থনীতি উন্নয়নের মাধ্যম হিসাবে যদি ব্যবহার করা যায় তাহলেই এই অথরিটির প্রয়োজন আছে। আপনি অনেকগুলো দেশ দেখুন যাদের একমাত্র পর্যটন শিল্পই হলো তাদের অর্থনীতি। নেপাল প্রধান, মালদ্বীপস, অনেক শ্রীলঙ্কার কথা আপনারা দেখেন, একটা ক্রাইসিস মোমেন্ট থেকে আমাদের দেশে মানে টুরিস্ট স্পট অনেক বেশি। তো সেই সব দেশের অর্থনীতি কিন্তু পর্যটনের উপর নির্ভরশীল। এবং এই যে আমাদের এত সুযোগ থাকার পরেও পর্যটন থেকে অনেক বেশি আয় করা যাচ্ছে না, তার একটা বড় কারণ কেউ কেউ এরকম বলেন। আমি প্রশ্নটা একটু মোহাম্মদ ইউনূস আপনাকে করি যে বাংলাদেশে পর্যটনের পলিসিটা কি, মানে কোন নীতিমালায় পর্যটন হবে,
এটা খুব পরিষ্কার কিনা, অর্থাৎ রাষ্ট্র কখনোই মনে করেছে কিনা যে বাংলাদেশে এই এত মানে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত থাকার পরেও, সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট থাকার পরেও, অনেক পাহাড়, হাজার নদী থাকবার পরেও এই দেশে পর্যটন থেকে একটা বিরাট আয় কেন করা যায় না? মানে সেখানে পলিসির সমস্যা? আপনি যথার্থই বলেছেন, আসলে পলিসির সমস্যার কারণে কিন্তু আমরা এই সেক্টরকে আসলে যেভাবে তুলে ধরার কথা বিচ্ছেদ করে সেটা পারি না। আপনি দেখেন শ্রীলঙ্কা যখন তেওলিয়ার কথা বলা হচ্ছিল, তখন তারা আমার মতো বাংলাদেশে এসে তাদের প্রোগ্রাম করেছে, মাইস প্রোগ্রাম করেছে। কারণ হলো তারা জানান দিচ্ছিল যে তুমি আসো আমার দেশে, পর্যটক হয়ে আসো, আমি আর্ন করবো। তারা তখন দেউলিয়ার পথে, তারা তখন বাংলাদেশ থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে, বলা চলে 200 কোটি। সেই সময় তারা তাদের দেশকে ব্র্যান্ডিং করছে। আমরা কোথায় ব্র্যান্ডিং করতে পারছি? আপনি দেখেন আমাদের চেয়ে ছোট্ট একটা, যারা একজন টুরিস্টের জন্য এই ভিসা চালু করেছে, আমরা কেন এত বছর পর্যটন ডিজিটালাইজ সব বলছি, কিন্তু আমরা কেন একজন টুরিস্টকে এই ভিসা এখনো দিতে পারছি না? সেখানে কেন আমরা পারছি না? আপনি দেখেন আমাদের চ্যালেঞ্জ গুলো কোথায়। যেখানে যারা কোটি কোটি টাকার ব্যবসা করে তাদের লাইসেন্সিং ফি হচ্ছে, বা তাদেরকে যদি সিভিল এভিয়েশনের লাইসেন্স দিতে হয় সেখানে টাকা হচ্ছে 1 লাখ সামথিং বা 1 লাখ। আর অথচ নবীন ছেলেপেলে যারা, আপা বুঝছিলেন ইটাবের অনেক সদস্য আছে, আমাদের ক্লাবের অনেক সদস্য আছে যারা একেবারেই নবীন, যারা পড়াশোনা শেষ করে গাইডিং করে অথবা সে এই পেশায় এসছে, ট্যুরিজম করতে এসছে, ট্যুরিজম ব্যবসা করতে এসছে, তার জন্য লাইসেন্স 10 লাখ টাকা স্থিতি দেখাতে হবে ব্যাংকে, 3 লাখ টাকা তার লাইসেন্সের ফি, 50,000 টাকা তাকে আবার দিতে হচ্ছে লাইসেন্স। মানে অ্যাজ ইফ মানে বড় লোকরা এই ব্যবসা করবে, মানে বড় লোক হলে তারপরে ট্যুরিজম ব্যবসা করবেন। সেটাই একদম। আপনি দেখেন যেখানে যে ছেলেটা মাত্র স্টুডেন্ট বা পড়াশোনা অবস্থায় সে মনে করেছেন, যে মানে আপা যেটা বলছিলেন, এখানে অনেকে আসে শখের বশে। এটা পেশাটা না ততটাই কিন্তু নেশা। এই নেশাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে তরুণদের মধ্যে। সে এসে দেখছে সব পর্যটন স্পট বন্ধ, সে দেখতেছে ভ্যাটের চাপ। সবচেয়ে বড় কথা দেখেন, কিছুদিন এই বিগত সরকারের শেষ সময় যে বাজেটটা হলো, সেই বাজেটে আবার ভ্যাট চাপিয়ে দেওয়া হলো ট্যুর অপারেটরদের উপর। দেখেন আমরা যেখান থেকে হোটেল নিচ্ছি, যেখান থেকে খাবার নিচ্ছি, যেখান থেকে ট্রান্সপোর্ট নিচ্ছি, তারা প্রত্যেকেই ভ্যাটের আওতায়। তাহলে আবার যদি ট্যুর অপারেটর ভ্যাট দিতে হয়, তাহলে আমার ব্যবসাটা কোথায়, আমার লাভটা কোথায়? আমি কেন এই ব্যবসায়, মানে আমি কেন এই ব্যবসায় থাকবো? মরার উপর কেন থাকবো? মরার উপর খাড়ার মতো অবস্থা আমাদের হচ্ছে। তাইলে আমার এই যে চ্যালেঞ্জের কথা আপনি বলছেন, শুধু যে নিরাপত্তা তা না, আমরা তো সমস্যার বেড়াজালে আসছে হয়ে আছি। রাইট। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। জি, আসবো আপনাদের কাছে আবার। আরেকটা বিরতি নিয়ে আসছি, হেলাল ভাইয়ের কাছে আসবো। দর্শক সঙ্গে থাকবেন, ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে একটু পরেই। দর্শক বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি এই সময়ের পর্যটনের চ্যালেঞ্জ নিয়ে এবং সেই সঙ্গে সমস্যা সম্ভাবনাও আমরা খতিয়ে দেখছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পর্যটন বিচিত্রা সম্পাদক মহিউদ্দিন হেলাল এবং অনলাইনে যুক্ত আছেন 3 জন। আমি একটু যেতে চাই জুয়েল মুস্তাফিজ। সমস্যা তো আমরা বললামই এবং বুঝতেই পারছি যে এখন নিরাপত্তা একটা বড় ইস্যু, কিন্তু এটাও তো বাস্তবসম্মত না যে আপনারা কোথাও একটা গ্রুপকে নিয়ে যাবেন, পুলিশ, আর্মি বা অন্য কোনো রাষ্ট্রীয় বাহিনী নিরাপত্তা দেবে, সেটা সম্ভব না। তাহলে পর্যটকরা পর্যটনে যাবে, যে ধরনের নিরাপত্তা আপনারা চান বা থাকবেন বলে প্রত্যাশা করেন, সেটি নিশ্চিত করবার ক্ষেত্রে এখন সরকার কি করতে পারে? একটা জিনিস আমি পরিষ্কার করি, সেটা হচ্ছে যে নিরাপত্তা চাই মানে আমাকে প্রতি জায়গায় পুলিশ থাকতে হবে, প্রতি জায়গায় আর্মি থাকতে হবে, আমার সঙ্গে এসকর্ট যেতে হবে, বাজেট যেতে হবে। আমরা কিন্তু এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি আমার সঙ্গে যে ভদ্রলোক যাচ্ছে, যে গ্রুপটি যাচ্ছে ফ্যামিলি নিয়ে বা তার অফিস কলিগদের নিয়ে, তারা যাতে গিয়ে কোথাও কোনো হেনস্থার শিকার না হয়, ছিনতাইয়ের শিকার না হয়, কোনো উগ্রবাদী গোষ্ঠীর হামলার শিকার না হয়। যেটা আমরা পাহাড়ে আমাদের লোকাল প্রশাসন বলছে যে উগ্রবাদী গোষ্ঠীর বা হচ্ছে উপজাতিদের কাছ থেকে তারা ভয় পাচ্ছে। আমরা কিন্তু সেই সব জায়গা থেকে নিরাপত্তা চাচ্ছি। আপনি যদি আমাদের পাশের দেশে যান, সে মেঘালয় বা সিকিমে যান, দেখবেন যে আপনি কিলোমিটারের পর কিলোমিটার যাচ্ছেন, আপনি কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই। হ্যাঁ, আপনি পর্যটন স্পট গুলোতে যাচ্ছেন, কেউ নাই। জায়গাগুলো কি তারা আসলে ওই রকম নিরাপদ হিসাবে তৈরি করেছে? আচ্ছা, একেবারেই নিরাপদ হিসাবে তৈরি করেছে। তারা চিন্তাও করে না
যে এই জায়গায় আসলে পুলিশ থাকতে হবে, এই জায়গায় আর্মি থাকতে হবে, এই জায়গায় অন্য কোনো বাহিনী থাকতে হবে। আমরা কিন্তু আসলে সেই নিরাপত্তাটা চাই। আচ্ছা, নিরাপত্তা একদম মানে কিন্তু এইটা বলছি না আমরা যে আমাদের সঙ্গে সঙ্গে পুলিশ থাকুক বা কোনো গার্ড থাকুক, নট দ্যাট। এইটা হচ্ছে বিষয়। রাইট, খুবই পরিষ্কার। জি জি, আরেকটা বিষয় হচ্ছে যে নিরাপত্তা আসলে লাগবে কেন, সেটা একটা বড় প্রশ্ন। এবং একেবারে মানে বেসিক প্রশ্ন। নিরাপত্তা পুলিশ লাগবে বা আর্মি লাগবে, এই প্রশ্নটাই আসলে আমার মনে কেন আসে বা একজন পর্যটকের মনে কেন আসে, এই প্রশ্নটাই যাতে আমাদের মনে না আসে যে আমার এখানে পুলিশ আছে কিনা, এখানে আর্মি আছে কিনা, এখানে সিকিউরিটি আছে কিনা, সেই প্রশ্নটা যাতে না আসে একজন ট্যুর অপারেটর হিসেবে আমার মনে বা একজন পর্যটকের মনে, সেই দায় দায়িত্বটা কিন্তু একেবারেই রাষ্ট্রের। রাইট। হেলাল ভাই, এইটা কিভাবে রাষ্ট্র নিশ্চিত করবে যে একজন ট্যুর অপারেটর মনেই করবেন যে এখানে আমার কোনো নিরাপত্তা সংকট নাই, বা একজন পর্যটক তিনিও মনে করবেন যে এখানে পুলিশ থাকলেই কি না থাকলেই কি আমি সেফ, এইটা রাষ্ট্র কি করে এনশিওর করবে? না, এটির দুই ধরনের বিষয় রয়েছে। একটি হলো যে আমি যে কমিউনিটিতে যাচ্ছি, যে গোষ্ঠীর কাছে যাচ্ছি, তারা পর্যটনটাকে কিভাবে দেখেন। আচ্ছা, খুব বেসিক একটা কথা বলেছেন মানুয়াপা, যে আমার পাহাড়ের গাইডটি আগামীকালের খাবারের টাকা আছে কিনা সেটা নিয়ে শঙ্কিত। তো ওই গাইডটি পর্যটকদের উপর নির্ভর, এবং সে জানে পর্যটক আসলে তার ইনকাম হবে, তার ওখানে থাকবে, ওখানের দোকানদার জানে যে এখানে কেনাকাটা হবে। তো এই যে পর্যটক, তাদের অর্থনীতি, একটি ছোট্ট পরিবার, একটি প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনীতিতে যে পর্যটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের ভালো থাকার, এই বোধটা যখন সামগ্রিকভাবে আমরা যেসব জায়গায় যাই, ওর পার্শ্ববর্তী মানুষগুলো যারা সংশ্লিষ্ট, তারা উপলব্ধি করবে যে পর্যটক আমার অর্থনীতিকে, আমাকে বাঁচিয়ে রাখছে, তখন সেই মানুষটি নিরাপত্তা দিবে। আচ্ছা, এবং কমিউনিটি ফিলিংটা তৈরি হতে হবে, এই অ্যাওয়ারনেসটা তৈরি হতে হবে, এবং তাকে বুঝতে হবে হ্যাঁ, পর্যটক আমার জন্য আশীর্বাদ হয়ে আসছে। এই যে পাহাড়ের কথা বললো, যে আমরা মেঘালয় যাই, অন্য জায়গায় যাই, সে মানুষগুলো জানে যে পর্যটকটা। ধরেন আমি জুয়েলের কথা থেকে কোট করি। জুয়েল যেভাবে বলছেন যে পাহাড়ের যারা মানুষ, যারা পাহাড়ে থাকছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, তারা হয়তো আমাকে ওয়েলকাম করছে, কিন্তু সেখানে যদি থার্ড পার্টি কেউ থাকে যাদের কারণে এখন নিরাপত্তা হুমকিতে পড়েছে, সেটা তো রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে। ওখানে কমিউনিটি আপনাকে যতই সাপোর্ট দিক লাভ নাই। তো রাষ্ট্র বেসিক নিরাপত্তা দিবে, সামগ্রিক নিরাপত্তা তো রাষ্ট্র দিতেই হবে, কিন্তু কমিউনিটিকে ওয়েলকামিং করতে। আপনি মনে করবেন যে সাধারণ মানুষ কিন্তু যখন রাস্তায় নেমেছে তখন কিন্তু পরিবর্তন হয়েছে। নিরাপত্তাও সাধারণের মধ্য থেকে আসতে হবে। রাষ্ট্র একটা বেসিক নিরাপত্তা, তারা এই যে অ্যালার্ট দিয়েছে বা আমাদের সামগ্রিক একটা ডেস্টিনেশনের বেসিক নিরাপত্তাটা তারা দিবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই জায়গার স্থানীয় জনগণ পর্যটনের সংশ্লিষ্ট না হবেন, তারা বেনিফিটেড না হবেন, তাদের উপলব্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি শুধু ওই প্রশাসন দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এটি হলো একদম মূল জায়গা। তাহলে আমাদের ওই জায়গায় অ্যাওয়ারনেস দরকার আছে, তাদের এঙ্গেজমেন্ট দরকার আছে, এবং তাদেরকে কেয়ার করার বিষয়টা দরকার আছে স্থানীয় জনগণের। এটি একটি মূল জায়গা। এই কাজগুলোর একটা বড় কাজ হচ্ছে স্থানীয় প্রশাসনের। স্থানীয় প্রশাসন বা সামগ্রিকভাবে রাষ্ট্রের আমাদের যে চিন্তা বা দর্শন, সেখানে কখনো আপনার মনে হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রটা পর্যটনকে খুব উৎসাহিত করে? না, করছে না বলেই এই কথাগুলো বলছি। পর্যটনকে প্রায়োরিটি, এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমাদের দেশে নিগৃহীত হয়ে আছে। আমাদের বাজেটের দিকে খেয়াল করলে আপনি দেখবেন যে কত সংকুচিতভাবে বাজেট প্রণয়ন করা হয়। অনেক সুন্দর সুন্দর স্পটে আমরা গিয়েছি, যেতে রাস্তাটা এত ভয়ঙ্কর, অথচ হাজার হাজার শত শত কোটি টাকার প্রজেক্ট হয়েছে, অথচ ওই রাস্তাটুকু করতে হয়তো 1 কোটি টাকাও লাগে না, কিন্তু পড়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা একটি ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি চাই। আমাদের পর্যটন কর্পোরেশন আছে, ট্যুরিজম বোর্ড আছে, যে কোনো একটিকেই অথরিটি হিসাবে নেওয়া যেতে পারে। সেটির কারণেই এই যে লাস্ট মাইল কানেক্টিভিটি বললেন, আমাদের পর্যটন মন্ত্রণালয় দিয়ে বললেই অন্য একটি মন্ত্রণালয় রাস্তা করে, আমরা অনেক লম্বা প্রক্রিয়া, আমলাতান্ত্রিক। যদি এটি একটি অথরিটি হয় যেটা রাষ্ট্র দায়িত্বে থাকে, আমরা দেখেছি অন্য অথরিটিগুলো কিভাবে কাজ করেছে। যদি রাষ্ট্রপ্রধানের, যিনি এখন প্রধান উপদেষ্টা, তার দায়িত্বে, তাহলে সমন্বয় করাটা সহজ হয়। এ কারণেই বলছি যে আমাদের একটা অথরিটির প্রয়োজন। আরেকটি কথা বলছি, সেটি হলো যে বাংলাদেশ
আজকে আমরা যারা প্রধান উপদেষ্টা যাকে পেয়েছি, যার হাতে পর্যটন মন্ত্রণালয়, এটা আমাদের একটা আশীর্বাদ। আমরা বলবো যে সারা বিশ্বে তার যে গ্রহণযোগ্যতা আছে, আমরা তার গ্রহণযোগ্যতা যে পর্যটন ইন্ডাস্ট্রি কাজে লাগাতে না পারি, তার সুনামকে যদি কাজে না লাগাতে পারি, তাহলে আমরা একটা সুযোগকে হাতছাড়া করে ফেলবো। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আজকে একটা জাতীয় দৈনিকে দেয়া ইন্টারভিউতে তিনি বলেছেন এটা অনেক বড় সুযোগ, এটা সুযোগ যেন হাতছাড়া না হয়, বাংলাদেশে হাতছাড়া না হয়। আমি পর্যটন ইন্ডাস্ট্রির সকলের পক্ষ থেকে বলছি, আমরাও এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তার মাধ্যমে যদি বিশ্ববাসীকে আমন্ত্রণ জানানো যায়, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমন্ত্রণ জানায় বাংলাদেশে বেরিয়ে যান, আর সেটা যদি আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, তাহলে তো এদেশের অর্থনীতি পর্যটন শিল্পের উপর নির্ভর করতে পারে। প্রচুর মানুষ আসবেন তার আমন্ত্রণে। এখন আমাদের দরকার তার মাধ্যমে একটা আমন্ত্রণ জানা। বিদেশিদের আপনি এনে যে আমন্ত্রণ জানাবেন, আপনার নিজের দেশের পর্যটকরাই তো এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে না। না, বিদেশিদের আমন্ত্রণ জানালে তো রাতারাতি আসবে না। একজন পর্যটক যখন অন্য দেশে যেতে প্ল্যান করেন, তা 6 মাস আগে করেন, 1 বছর আগে করেন। যে অবস্থার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এটি একটি জলোচ্ছ্বাস, এটি কেটে যাবে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের জলোচ্ছ্বাস হয়েছিল কিছুদিন আগে, এখন কেটে গিয়েছে না? এটি একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সংস্কার করছে দেশ, তো এটা একটা জলোচ্ছ্বাসের মতো কিছুদিনের মধ্যে কেটে যাবে, আপনি নিশ্চিত থাকেন। আমরা ভালো সময় আসছি। আমি তো ভীষণ আশাবাদী মানুষ। আপনার আশাবাদী থেকে আমি একটা একদম কনক্লুশন করতে চাই, আমি আবার একটু যাই শেষ। মোহাম্মদ ইউনূস, এই আশাবাদের জায়গায় আমরা থাকবো নাকি আপনার এর বাইরে কিছু যুক্ত করবেন? আসলে আমরা আশাবাদী থাকতে থাকতে যে আশা যে আসলে ভরসা কার কাছে পাবো সেটা নিয়ে হেলাল ভাই যেটা বলেছেন যথেষ্ট যুক্তিযুক্ত, যে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন তিনি কিন্তু বাংলাদেশকে একটা রিপ্রেজেন্ট করেন, বা এর আগেই উনি ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা যদি বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে পারে, বাংলাদেশকে যদি ব্র্যান্ডিং করা যায়, তাহলেই আমরা আশাটা বাস্তবে রূপান্তর দিতে পারবো। এই অন্যথায় সম্ভব না। কারণ হচ্ছে আপনি পর্যটনের আশার কথা বলছেন, কিন্তু পর্যটনের যে উপাদানগুলো আছে সেগুলো আবার সংকুচিত করে রাখছেন। এই সব মিলে যদি আপনি আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে কখনোই আমরা আশাকে বাস্তবে রূপ দিতে পারবো বলে আমি বিশ্বাস করি না। রাইট, অনেক 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 ধন্যবাদ মোহাম্মদ ইউনূস, একদম পরিষ্কার আপনার পয়েন্ট। হেলাল ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরাও এটি দিয়ে শেষ করতে চাই যে পুরো বাংলাদেশটাই আসলে পর্যটন কেন্দ্র। এখানে নদী, পাহাড়, সমুদ্র, বন কি নাই, এবং পৃথিবীর সবচেয়ে বেশি নদী একটি দেশে। তারপরেও আমরা দেখছি যে আমাদের পর্যটন থেকে যে পরিমাণ রেভিনিউ আসবার কথা তা আসেনি, এবং বছরের পর বছর ধরে আমরা দেখেছি যে পর্যটনের ব্যাপারে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বা দর্শন খুব ইতিবাচক ছিল, সেটি বলা যায় না। কিন্তু আমরা এখন যেহেতু একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই একটি ব্র্যান্ড, ফলে আমরা আশা করি তার মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত ঘুরে দাঁড়াবে এবং যে ধরনের নিরাপত্তা সংকট তৈরি হয়েছে সেটি খুব দ্রুতই কেটে যাবে। ভালো থাকবেন।